বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে এবং তাতে করে একটা নির্বাচন করবার পরিবেশটা এখন প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। মিস্টার খায়রুল কবির খোকন, কি মনে করেন? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। সম্মানিত আমাদের সঞ্চালক এবং আমার একজন প্রিয় সহ-আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা। হ্যাঁ, সাম্প্রতিক আমাদের ইতোপূর্বে নির্বাচন কমিশন সরকার আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে রমজানের পূর্বে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষিত হয়েছে, রোডম্যাপ ঘোষিত হয়েছে। সেই ঘোষণা হওয়ার পর থেকেই একটু রাজনীতিতে আমরা লক্ষ্য করছি যে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি যে মোপ সংস্কৃতি সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটাও হচ্ছে কিছু কিছু জায়গায় আইন তার নিজের হাতেই তুলে নিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কদিন আগে দেখলাম যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রামবাসীদের সাথে আমাদের শিক্ষার্থীদের যে সংঘর্ষ একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটি ভয়াবহ রূপ নিয়েছে। তারপর আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা, সেটাও আমরা দেখেছি। সেখানে বন্ধ করে দেওয়ার পরেও সেখানে হল খালি করার পরেও সেখানে হল খালি হচ্ছে না এবং তারা মানছে না, এবং সেখানেও আমরা দেখেছি যে পরিস্থিতি খুব উত্তপ্তি হচ্ছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছন্দপতন হচ্ছে। আপনি দেখছেন যে সেখানে আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্ট থেকে একটি রায়ের স্থগিতাদেশ রায়ের পরে আবার চেম্বার আদালত সেটা স্থগিত করেছে। আগামীকাল তো ফুল বেঞ্চ শুনানি হবে। সেটা নিয়েও ক্যাম্পাসে একটি হাজার ছাত্ররা সেখানে ক্ষোভ প্রকাশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে। নির্বাচন দীর্ঘ 6 বছর পরে হচ্ছে, সেই নির্বাচন নিয়ে আমাদের জনগণ এবং ছাত্ররা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হোক, ডাকসু, রাকসু, ইকসু, বাকসু এবং সকল ছাত্র সংগঠনে, এটা আমাদের ছাত্র সমাজের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। এবং জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ 16 বছর হয়নি। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সামরিক জনতা, আর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার, একটি অবৈধ সরকার, একটি দানবীয় সরকার, মাফিয়া সরকার ছিল, যে গণতান্ত্রিক লেবাস একটি ভয়ঙ্কর ভয়াবহ শাসক তারা দেশ পরিচালনা করেছে। বিনা ভোটে তারা রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনতন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা চিরস্থায়ী করতে চেয়েছিল। এই দীর্ঘ 16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের আন্দোলন সংগ্রামের অনেক গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন মধ্য দিয়ে এবং দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করা হয়েছিল। দেশের মোট কথা বলে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থা পুরো বাংলাদেশকে একটি খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। সে থেকে আমরা দেখেছি যে 2024-এর যে আমাদের ঐতিহাসিক জুলাই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। একটি সরকার আমাদের এদেশের সকল রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সেখানে উপদেষ্টার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন আমরা এই সরকারকে দিয়েছি। বলছি এটা আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকার একদিনের জন্য ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান বারবার এই কথা বলেছেন। তো এর মধ্যে অনেক টানাপোড়েন, অনেক ঘটনা ঘটেছে, সমন্বয়ের অভাবে হয়েছে, যার কারণে অতি সম্প্রতি যে আমাদের ল অ্যান্ড অর্ডারের ঘটনা, সেটা অনেক ঘটনা ঘটেছে। সচিবালয়ের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি কদিন আগে ছাত্ররা ঢুকে পেরেছিল। তার আগে দেখেছিলাম আমরা যে গোপালগঞ্জের ঘটনা, একটি কী ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। এই সামগ্রিক যে ল অ্যান্ড অর্ডার, সে মনে হচ্ছে যে দেশে কোনো সরকার নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়, তারাও দেখতে পাচ্ছি যে অনেক ঘটনায় তারা সরাসরি ইনভলভ হচ্ছে, যেটা পুলিশের দ্বারাই সম্ভব। যে ঘটনা কদিন আগে দেখলাম যে ডাকসু বিপি নুরুল হক নুরুর উপরে যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত
দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। তার উপর যেভাবে নৃশংস নিষ্ঠুরভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এটাও মানে আমাদের প্রত্যাশা করিনি। তো এই ঘটনাটা তো মনে হচ্ছিল যে মানে একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা সে যে ভূমিকা রেখেছে, তারাও যদি আজকে এই মুক্ত পরিবেশে, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যদি পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনীর হাতে যদি নিগৃহীত হতে হয়, অত্যাচারিত হইতে হয়, তারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়, এটা অত দুর্ভাগ্যজনক। যেগুলোর পিছনে কোনো অন্যরকম কোনো অশুভ শক্তি কাজ করছে কিনা সেটাও আমাদের একটু বিবেচনা দেখতে হবে, যে নির্বাচনকে প্রলম্বিত, দীর্ঘায়িত করা এবং সেখানে নির্বাচন বানচাল করা, পণ্ড করা, এবং কিছু কিছু রাজনৈতিক দল সেই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে বিআর পদ্ধতি যদি না আদায় করতে সরকারকে বাধ্য করব, এই ধরনের না হলে আমরা ইলেকশনে যাব না। তারা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন চাচ্ছেন, এবং সংস্কার এবং বিচার দৃশ্যমান না হলে তারা নির্বাচন করবেন না, এই ধরনের কথা বলছেন। আবার তারা এই যে স্ববিরোধী কথা বলছেন, আমাদের একটি বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বলছেন, কিন্তু তারা আরও 6 মাস আগেই প্রার্থী দিয়েছেন, 3-4 আসনে দিয়ে তারা কাজ করছেন, এবং তারা প্রার্থী মার্কা নিয়ে তারা মাঠে প্রচারও চাচ্ছেন। এই যে তাদেরকে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র আর কি, এগুলো নিয়ে তারা করছেন, মানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে। এটা মানে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই ঐক্যের মধ্যে মনে হয় যে একটু দূরত্ব এবং ফাটল সৃষ্টি হচ্ছে। এই কারণে মানে ফ্যাসিবাদের যে দোসর প্রেতাত্মারা, তারা সুযোগটা পাচ্ছে মনে হয়। তারা মনে হয় আবার একটু নতুন করে আবার তারা দেশে একটি, আমরা দেখতে পাচ্ছি তাদের হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ওদিন আগে আমরা দেখলাম যে গুলিস্তানও একটা তারা বোধহয় মিছিল করার দুঃসাহস, দৃষ্টতা তারা দেখিয়েছে, এবং তারা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। ওই যে যাদের রাজনীতি তারা নিষিদ্ধ হয়েছে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, মানবতা বিরোধী অপরাধ কারণে, গণহত্যার কারণে তাদের নিষিদ্ধ হয়েছে, জনগণ থেকে তারা প্রত্যাখ্যাত হয়েছে। তো সেখানে আমার মনে হয় যে সামগ্রিক বিষয়গুলি পিছনে একটি গভীর দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে, নির্বাচনকে মানে প্রলম্বিত করা। মিস্টার রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা খায়রুল কবির খোকন সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি যে কথাটা খোকন ভাইকে দিয়ে শুরু করলেন, আমি সমস্যা তো অনেক আছে, কিন্তু অনেকেই ফোকাস করছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, যেটা তাতে করে আর নির্বাচনের পরিবেশটা এখন আর তৈরি হচ্ছে না। আমি ওইটাই বলছি যে নির্বাচনী পরিবেশ এবং এখনকার আইন শৃঙ্খলা। তো আমি তখন ভাবছিলাম, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো কি বলবো, যে একটা ভয়াবহ খারাপ অবস্থা দাঁড়িয়েছে, যেটা কারোর কাঙ্ক্ষিত না। কারণ এখানে কতগুলো জিনিস উল্লেখ করা হয়েছে, যে আমরা এবং আপনি বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম আমরা দেখছি, অনেক সময় প্রচণ্ড পরিমাণ সহিংসতা দিয়ে সেটা দমন করতে হচ্ছে, যেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। নীলফামারীতে ইপিজেটের শ্রমিকের রক্ত সর্বশেষ ঝরেছে, তো এইটা তো কোনো ভালো খবর না। তার মানে পুরো পরিবেশটাই এইরকম একটা ঘটনা। এর আগেও আমরা দেখেছি কিন্তু শ্রমিকের রক্ত ঝরেছে, এবং এইটা খালি ওই রক্ত ঝরার সাথে এটাও খেয়াল করতে হবে, বিভিন্ন জায়গায় কলকারখানা কিন্তু বন্ধ হচ্ছে, কর্মহানির সংখ্যা বাড়ছে, শ্রমিকের বকেয়া পাওনা কিন্তু তারা পাচ্ছে না। এত বড় বৈষম্য বিরোধী আমরা একটা আন্দোলনে জয়ী হলাম, কিন্তু আমরা বৈষম্য নিরসনের কোনো আলোচনাই করতে পারলাম না। শ্রমিকের ন্যূনতম মজুরি এবং কাজের অধিকারের কিন্তু নিশ্চয়তাই আমরা দেয়া তো দূরের কথা, আলোচনাই করতে পারলাম না। কৃষি নিয়েও আলোচনা করতে পারলাম না, অর্থাৎ প্রান্তিক মানুষ নিয়ে কিন্তু আলোচনা করতে পারলাম না। তথ্যই বলছে প্রতি 4 জনের একজন বহুমুখী দারিদ্র্যের মধ্যে আছে। আমি বলছি যে আপনি যদি সোসাইটির এই জায়গাটাকে ঠিকমতো না রাখতে পারি, তাহলে তো আপনি নর্মাল থাকবে না, একটা সংকটজনক পরিস্থিতি হবে। কিন্তু সেই সংকটজনক পরিস্থিতি একদিকে, আরেকদিকে এখানে কতগুলো জিনিস উল্লেখ করা হলো। আমরা ওইখানে দেখলাম গণ অধিকার পরিষদের যিনি সভাপতি, তার উপরে নুরুল হক নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হলো। জাকপার সভাপতি, তিনি একটা সভা থেকে যখন ফিরে আসছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের, সেইখানে তার উপরও ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। একটা দলের তো তিনি চেয়ারম্যান, যাই হোক তিনি ছাত্র আন্দোলনেরও নেতা ছিলেন, আমাদের অনেক পূর্ব পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাখ্যার দরকার নেই, সবাই জানে ভয়াবহ পরিস্থিতি। এবং কি বলবো, যাই হোক আপনি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো খেয়াল করেন, অবরুদ্ধ, গ্রামবাসী আসছে, মারামারিটা কোথায় চলে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ছাত্রদের দিক থেকে এমন অসহনশীল আচরণ, এমন কথাবার্তা, যা কান বন্ধ করে শুধু না, চোখ বন্ধ করেও শুনতে হয়। তার মানে পুরো পরিবেশটাই তো এটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যা ঘটছে প্রতিদিন, তার মানে পুরো পরিবেশটাই মানুষের কাছে একটা মনে হচ্ছে, মানুষ মনে করতেছে যে
একটা গুমোট আবহাওয়ার মধ্যে আছি এবং সংকট আরও কত না জানি সামনে আসবে, এই আশঙ্কায় প্রতিদিন মানুষ দিন গুনছে। এটি একটি দিক। আরেকটি জিনিস খেয়াল করেন, আমি জানি না যে অতীতে কখনো এরকম দেখেছি কিনা, আমি নির্বাচন প্রশ্নটা আনছি। দেখেন, নির্বাচন মানুষের মধ্যে হবে কি হবে না সেই কথা আছে, কিন্তু আমি এখানে বসে ভাবছিলাম যে দেখেন আমাদের যে সরকার তার মধ্যে নানা কথা ছিল, কিন্তু এখন তারা জোরের সাথে বলছে নির্বাচন হবে। তাদের মধ্যে অতিকথন যারা করতো তারাও কিন্তু নির্বাচনের কথা বলছে, কেউ সরাইতে পারবে না। এটা একটা গেল। দুই, আপনি যদি খেয়াল করেন আমাদের সেনাবাহিনী, সেনাপ্রধান এইটা নিয়ে নানা ধরনের কথা, কিন্তু উনি সর্বশেষ ওনাদের সাথে দেখা করে বললেন, পত্রিকায় যা পড়লাম, যে কোনো গুজবে কান দেবেন না, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব, আপনাদের সাথে আছি। আপনি খেয়াল করেন যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা অধিকাংশ দল, দু একটা দল বাদে আমরা আশাবাদ ব্যক্ত করে চলেছি। খেয়াল করলে দেখবেন বাইরের বিভিন্ন যারা আছেন তারাও চায় ইলেকশন। খেয়াল করলে দেখবো অনেক টেলিভিশন মিডিয়া তারাও এখন ইলেকশন এক্সপ্রেস নামে কতগুলো কাজ করছে। এত সবের পরে এখনো নির্বাচনী আশঙ্কা থেকেই যাচ্ছে। তার একটা যদি বলেন কতগুলো দিক, তার একটা বড় বিষয় আইন শৃঙ্খলা, যেটা একটু আগে আলোচনা করলাম। আর কয়েকটা দিক আছে, আরো ছোট দুটো দিক। ঐক্যমত্য কমিশনের কালক্ষেপণ। আরেকটা বড় ব্যাপার হয়েছে এই সরকারের অনেক বেশি কাছের বলে পরিচিত তাদের সেই দলগুলোর নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্যে, সবাই মানুষ মনে করে এমন এমন ইস্যুগুলো সামনে আনছে, তাতে করে আমি আগে যে পজিটিভ কথা বললাম এত, আমি জানি না অতীত দিনে কিন্তু এই ধরনের হিসাব হয়নি, তো মানুষ মনে করতে একটা নির্বাচনে যাচ্ছি। এইবার যে আকাঙ্ক্ষা আমাদের অনেক বেশি, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মন জয় করে ওই জায়গায় যেতে পারছে না। তাহলে এইরকম একটা অবস্থা আছে। তাহলে এর জন্য ন্যূনতম পক্ষে জিরো টলারেন্স দেখিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা এবং রাজনৈতিক অঙ্গনে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে পারি, নির্বাচনের মধ্যে যাতে ঢুকতে পারি, সেইটা না হলে তো আমাদের সামনে আর কোনো পথ নেই। গণতন্ত্রের পথে চলার আর কি পথ আছে? সেইটার মধ্য দিয়ে একটা সিগন্যাল দিয়ে আসলে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও সব জায়গায় যাওয়া দরকার। কিন্তু আমি খুবই ক্ষোভের সাথে এই কথাই বলে এই পার্টি শেষ করি, সেটা হচ্ছে সরকার যখন, তাকে তো বুঝতে হবে সে পারছে না। তাহলে আমি যদি প্রশ্ন করি, সে পারছে না বোঝার পরে নির্বাচনের যে কথাটা তারা বলেছে এত দেরি করতে হবে কেন? কেন আগায় নিয়ে আসা যাবে না? এই প্রশ্ন আমি খালি তুলতে চাই, আমি এই প্রশ্ন করতে চাই। তাইলে এইটার অগ্রগতি ঘটাতে গেলে, পুরো পরিস্থিতির অগ্রগতি ঘটাতে গেলে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আন্দোলনকারী শক্তিসমূহ, তাদেরকে আস্থায় নিয়ে তার কাজ করতে হবে। কিন্তু আমি দেখছি সেটা ফ্র্যাকশন ঘটিয়ে ফেলছে। আপনি দেখুন, দুটো কথা না বলে পারছি না। কিছুদিন আগে ওনারা একটা ঘোষণা পাঠের অনুষ্ঠান করলেন, আমরা তো পরিষ্কার বলেছি এটা আমরা জানি না কিছু, এবং আমরা ঐক্যমত্য যে কমিশনটা রয়েছে সেখানে বাইদা বাই আমাদের কথা হচ্ছিল। আমরা এই খুবই শুনে একটু নিজেরাই একটু খুবই হয়ে গেলাম, স্তম্ভিত। তারা বলছে এটার সাথে আমাদের কোনো, আমরা বললাম যে একটা ওইখানে পাঠ করা হলো, আপনার আর একটা কোন দিকে যাচ্ছে, বলে যে ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিছুই জানি না, কেউ আমাদের সাথে কথা বলে নাই। তাহলে আপনি কোথায় যাচ্ছে তাহলে হিসাব করেন। তাহলে এইরকম একটা হজবরলের মধ্যে আপনি যখন পারছেন না, তখন আর দেরি না করে রাজনৈতিক দলগুলো এবং অন্য শক্তিদেরকে আস্থায় নিয়ে কথা বলে দ্রুততম সময়ে যাতে করে একটা নির্বাচনী পদক্ষেপের মধ্যে যাওয়া যায়, এই কাজটা করা ছাড়া আমি তো এখন কোনো অল্টারনেট দেখছি না। এটা যত দেরি হবে সংকট আরও বেশি ঘনীভূত হবে। সেইটা ঘনীভূত হলে এই যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আমরা আর একটা সংকটের দিকে পড়ে যেতে পারি, যা আমাদের কারোর কাঙ্ক্ষা না। মিস্টার খোকন, একটা জিনিস যে সবার মধ্যে আশঙ্কাটা আছে, কিন্তু বিএনপিকে বেশ আশাবাদী মনে হচ্ছে। সরকারের যেমন যারা মিস্টার রুহিন হোসেন প্রিন্সের ভাষায় অতিকথন করতেন, তারাও যখন নির্বাচন এত বেশি আগ বাড়িয়ে বলছেন যে একদিনও পেছানো হবে না, আবার কিন্তু সরকারের সুরে মোটামুটি বিএনপি কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে বেশ আশাবাদী ফেব্রুয়ারি নির্বাচন। হ্যাঁ, আমরা তো অবশ্যই আশাবাদী, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমাদের আশাবাদী এই এবং সরকার ভালো কাজ করছে হ্যাঁ, সে কথাও বিএনপি বলছে এবং সরকারের সঙ্গে বিএনপি আছে। তো বিএনপির আগের কথার সঙ্গে এখনকার কথা খুব মেলে না, আর অন্যদের কথার সঙ্গে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। পরিস্থিতি পরিবেশ অনেকটা এখানে যেহেতু একটা স্বস্তির জায়গায় আমরা মোটামুটি এসেছি, নির্বাচনটাই ছিল মুখ্য বিষয়। নির্বাচনের জন্যই তো লড়াই সংগ্রাম, এত জীবন, এত ত্যাগ, এত রক্ত, সেখানে আমাদের এই আন্দোলন করেছি, এখন যে অবস্থা নির্বাচনকে সামনে রেখে এক পেশে নির্বাচন
না, আমি মনে করি একপাশে তো হওয়ার কথা নয়, মানে নির্বাচন তো উৎসবমুখর হওয়ার কথা। না, নির্বাচন তো সিরিয়াস বিষয়। নির্বাচন তো কেবল উৎসবের বিষয় না, নির্বাচনটা সিরিয়াস বিষয়। হ্যাঁ, অবশ্যই নির্বাচন বলতে যেটা বোঝায় যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবাই অংশগ্রহণ, মানে সবাই অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, একটা ক্রেডিবল, ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, সেটা সবারই প্রত্যাশা, দেশে বিদেশে সবারই প্রত্যাশা। এই সরকারের পক্ষ থেকে বলছেন যে বিশ্বমানের একটা নির্বাচন, সেরা নির্বাচন উপহার দিতে চান। এই বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, এবং আমাদের যে উপদেষ্টারাও বলেছেন, তারাও বলছেন নির্বাচনের পিছনের কোনো সুযোগ নাই এবং নির্ধারিত সময়ের মধ্যে হবে। তো এইগুলো তো তারা বলে যাচ্ছেন, এবং নির্বাচন কমিশন প্রস্তুত, জনগণ প্রস্তুত। রাজনৈতিক দলের মধ্যে দু একটি দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত এসছে যে নির্বাচনটা আমাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ঘোষিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হোক। সেটি মানে জনগণ চায়, দেশের লোকজন চায়, দেশের জনগণ চায়। জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যখন চাচ্ছে নির্বাচনের, যেহেতু তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দেশের জনগণ, তারা সেই এই ভোটের প্রস্তুতিটা নেবে নির্বাচন কমিশন। তারাও বলছেন যে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং আমরা দেখলাম যে এই যে গুজব হচ্ছে, যে গুজব, বিভিন্ন গুজব টুজব হচ্ছে, এই গুজবের কারণে আমরা দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনিও তো দেখলাম যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তিনি অনেক আশ্বাস দিয়েছেন যে সবাই প্রস্তুত থাকার জন্যে, যে নির্বাচন আশ্বস্ত করেছেন নির্বাচন সঠিক সময় করার জন্য। এবং তারা বিবৃতিও দিয়েছেন, দুটি বিবৃতিও দেওয়া হয়েছে এই গুজব থেকে মানুষ যেন বিরত থাকে। ISPR দিয়েছে, তারপরে আমরা দেখেছেন যে এই আমাদের নির্বাচন সঠিক সময় হবে কিনা সেটা তো সেনাবাহিনী ঠিক করতে পারবে না, সেটা তো সরকার। নির্বাচন সঠিক সময় হবে কিনা সেটা তো সেনাবাহিনী ঠিক করতে পারবে না, সেটা সরকার ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক করবে। জি জি, না সরকার, আসিফ নজরুল এই কথা বলছেন যে নির্বাচন করার দায়িত্ব হলো সরকারের। হ্যাঁ, সরকারের তারা করবেন, এবং সেখানে আমরা স্টেক হোল্ডার হিসেবে রাজনৈতিক দলগুলি সেখানে অংশগ্রহণ করবে, এবং নির্বাচন কমিশন সেটাকে চূড়ান্ত রূপ দেবেন, আইন প্রয়োগকারী সংস্থা, সেখানে তারা তাদের সহযোগিতা করবেন। অতীতে আমরা যেটা দেখে আসছি সেটাই মানে হবে। এবারে তো ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু মানুষের দীর্ঘদিন তারা এই তাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, একটি গণতান্ত্রিক সরকার মানে জন্য একটি নির্বাচিত সরকার, জনগণের প্রকৃত নির্বাচিত সরকার, যে যাদের ভোটে নির্বাচিত হয়ে তারা মহান জাতীয় সংসদে গিয়ে তারা আইন পাস করবে, এবং আমাদের সংস্কার বলেন, আমাদের মানুষের যে মৌলিক অধিকারের যে বিষয়গুলি আছেন, সংবিধান, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যাই করা, সেখানে সাংবিধানিক সমস্ত কিছু চূড়ান্ত হবে। সব বিষয় তো এই সরকার করতে হবে। জাতীয় ঐক্যমত কমিশনের তো আমরা দেখেছেন যে সেখানেও আমাদের অনেক বিষয়ে আমাদের দল, বাংলাদেশ জাতীয় দল আমাদের ঐক্যমত পোষণ করেছি। আমাদের সব বিষয়ে যদি আমরা ঐক্যমত পোষণ করি তাহলে তো আমাদের জাতীয় ঐক্যমতের দরকার ছিল না। সেখানে কিছু নোট অফ ডিসেন্ট, কিছু ডিফারেন্স ওপিনিয়ন থাকা, এটাই স্বাভাবিক, সেটা ছিল। সেখানে দুই একটি দল তারা তারা যে অযৌক্তিক বিষয় নিয়ে আসছেন, যেটা অবান্তর। আমার মনে হয় যে এই যে পিআরের বিষয়টি, যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে তারা এই ব্যাপারে অত্যন্ত রিজিড, তারা এটাকে আদায় করেই তারা ফিরবেন। এই ধরনের বক্তব্য দিয়ে তারা নির্বাচন করতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। তো এই ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হলো যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বর্জন করা, প্রতিরোধ করা। তো তাদের সেই শক্তি নয়, জনগণের বিরুদ্ধে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এখন আমরা দেখেছেন যে আমাদের এনসিপি, জাতীয় নাগরিক কমিটি পার্টি, তারাও কিন্তু দেখেছেন অনেক নমনীয়। এখন তারাও গত বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাও আমাদের দলকে অভিনন্দন জানান, যে দলের মহাসচিবের কাছে দেখা করে ওনারা ফুল দিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন, তারা আমাদের এই দলের শুভকামনা করেছেন, এবং তারাও বলেছেন যে আমাদের জাতীয় ঐক্যের বিষয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এটা একটা ইতিবাচক দিক। তা আমি মনে করি যে এখন আমাদের দুই একটি ইসলামিক দলের তাদের এই ধরনের আচার আচরণের জন্য আমার মনে হয় রাজনীতিতে তো ভিন্নমত থাকবে, আমাদের বিতর্ক থাকবে, আমাদের ডিফারেন্স ওপিনিয়ন থাকবে, এবং আদর্শ ভিন্ন থাকবে, সেখানে হতে পারে। কিন্তু আমাদের পারস্পরিকভাবে আমাদের জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের মনে হয় যে আমাদের আলোচনা যদি কোনো রকম কোনো অসঙ্গতি থাকে, কোনো দাবি দেওয়া থাকে, যেটা আমাদের জনগণের স্বার্থের পরিপন্থী বা গণতন্ত্রের অন্তরায় হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। 7 দলের সাথে আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি
মধ্যে বৈঠক করছেন, তাদের সাথে আলোচনা করছেন যে কিভাবে এই সংকট উত্তরণ করে একটা আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। তা আমি মনে করি যে সবাই, বাম দল, আমাদের সমস্ত রাজনৈতিক দল, যারা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করে আমরা যে আজকে মুক্ত পরিবেশ তৈরি করেছি, আমাদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটি জনগণের সরকার, মানবিক রাষ্ট্র, একটি আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এই যে মানে এই বিষয়গুলোকে আমি মনে করি যে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য দিতে গেলে একটা মানে অনির্বাচিত সরকারের কাছে নির্বাচিত সরকারের কাছে জনগণের দায়বদ্ধতা জবাব দিতে বেশি থাকে। কারণ অনির্বাচিত সরকার তারাও চাচ্ছেন যে সেফ এক্সিট নিতে। অনেকে বলছেন তাদের মনে সেফ এক্সিট নেওয়ার সময় চলে আসছে। আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কদিন আগে বলছেন যে তাদের সেই সময় দ্রুত সময়, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসে আমরা খুব ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কিছু সমন্বয়ের অভাব আছে। আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সমন্বয়ের অভাবের কারণে তাদের যে দায়িত্বটা মানে পালন করার কথা, সেই দায়িত্বটা তারা পালন করতেছেন, এই সঠিকভাবে পালন করতে তারা বিঘ্নিত হচ্ছেন। এই কারণে কিছু ল অ্যান্ড অর্ডার ডিটোরেট হচ্ছে এবং তারা যে দায়িত্বগুলি পালন করার ক্ষেত্রে কিছুটা তারা সমস্যা হচ্ছে। কারণ তারা তো আসলে সেইভাবে তারা গড়ে ওঠেন নাই। মানে জনগণের যে দাবি দেওয়ার বিষয় নিয়ে তারা তো ছিলেন, হয়তো এনজিওতে ছিলেন, ব্যাংকে ছিলেন, বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কর্মকর্তা ছিলেন, দেশের বাইরে ছিলেন। তো তারা তো সেইভাবে আসলে দেশ পরিচালনার যে অভিজ্ঞতাটা সঞ্চয় করা দরকার, সেটা থেকে তারা কিছুটা ঘাটতি থাকার কারণে হয়তো সেই সমন্বয়ের অভাবটা রয়েছে। আমাদের ফুল সমর্থন রয়েছে। আমরা আশা করি যাই থাকুক, যেটা বলছেন আমাদের প্রিন্স ভাই, যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে তার ষড়যন্ত্রের ডালাপালা আরও গজাবে, আরও ষড়যন্ত্রের সুযোগ হবে, একটা দেশ অস্থিতিশীল পরিস্থিতি যাবে এবং রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। তা আমি মনে করি যে নির্বাচনই একমাত্র, এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পরিস্থিতি পরিবেশ আমাদের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। নির্বাচন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আপনি বলেছেন শুধু না, এটা তো একটা সাধারণ বিষয়, সাধারণ না বলছি যে একটা আলোচনাটা একটা টোটালিটিতে সাধারণ আলোচনা, কিন্তু আমরা সরকারের অনেক কিছু এখনো বুঝতে পারি না। কারণ সরকার তো একটু আগে যে ধারাবাহিকতা আমরা কথা বললাম যে সরকারকে কতগুলো পজিটিভ সিগন্যাল আরও দেওয়া দরকার। তার একটা অন্যতম কাজ হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্যে সে জিরো টলারেন্স দেখিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া আছে, শুরুতে সে যে ভুলগুলো করেছে, একটা দাবি আসলে হুড়হুড় করে উঠে গেছে, মেনে নিছে। যদি তারা এই পয়েন্টে থাকতো যে দেখে এটা অনির্বাচিত সরকার, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা কতগুলো রিকমেন্ডেশন করতে পারি, নির্বাচিত সরকার এসে সেই জায়গায় করবে, তখন আপনারা করেন। তা সেই জায়গায় তাকে তো এখন হ্যান্ডেল করতে হবে। তা সেই হ্যান্ডেলগুলো তারা করতে পারছে না। আর অবশ্যই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টির যে আবহাওয়া তৈরি হচ্ছে, এইটা কিন্তু তাকে দৃশ্যমান করতে হবে। নির্বাচন কমিশন সহ, নির্বাচন কমিশন এমন আগের পার্টি এটা বলা প্রয়োজন ছিল, দেখেন নির্বাচন কমিশন তারা কিন্তু এক ধরনের রোড ম্যাপের কথাও বলছে, তারপরেও বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। তা আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলবো যে তাদের আরেকটা বড় কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত ডায়ালগ শুরু করা, বিশেষ করে আরপিওর বিষয়ে আরও সংশোধনীর ব্যাপার আছে কিনা, কিভাবে নির্বাচনী পরিবেশ তারা তৈরি করবে। সেক্ষেত্রে আমরা বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমঅধিকার, এবং এইখানে যাতে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত হচ্ছে সেটা কিভাবে সে নিশ্চিত করতে পারছে, সেইগুলো জনগণের কাছে তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেটা একটা আবহাওয়া তৈরির কাজ করতে পারে। আর সরকারকে অনেক বড় কাজের মধ্যে যেটা আছে, যে প্রশ্নটা আপনি একটু আগেও আমি যদি বুঝে থাকি তুলেছেন, যে একটা নির্বাচনকে তো হইতে হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক। সেইটা না হলে আমরা আমাদের বাংলাদেশে অতীত দিনে দেখেছি এই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা পায় না, জনগণের কাছে পায় না, দেশ বিদেশেও পায় না। এটাকে উপেক্ষা করার কিন্তু কোনো কারণ নাই। এখন হুটহাট করে কে নিষিদ্ধের কথা বললো, এ বললো, সে বললো, সেটা তো আপনি কি বলে যে এই ধরনের সকল্ড আইন করে তো পারবেন না। কারণ আমাদের একটা আইন আদালত আছে, সেইটার মধ্য দিয়ে যেই তার অভিজ্ঞতায় যদি কোনো এখন তো একটা প্রশ্ন উঠছে, যেমন ধরেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ নির্বাচন করতে পারবেন এখন পর্যন্ত যা, তারপর এখন জাতীয় পার্টিকে নিয়ে কথা উঠছে, তারপরে হয়তো আরো 14 দলের অন্যান্য, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে যদি আপনি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেন? দেশের 20 থেকে 40 ভাগ মানুষ ভোটে থাকবে না, আমি জানি না সেই ভোট করে বিএনপি বা কতখানি স্বস্তিতে থাকবে। মানুষই তো সে আস্থা হারায় ফেলবে। পয়েন্টটা হচ্ছে তাদের আগে যেটা ছিল, এই ক্ষেত্রে আমি একটু পরিষ্কার করে বলি, যে ভোটটা আগে ছিল এখন সেটা আছে অন্ততপক্ষে আমার তা বিশ্বাস নাই। কারণ তাদের পরিবেশ পরিস্থিতি থেকে তো অনেকে তার ভোটটা চেঞ্জ করতে পারে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে করে মনে হবে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিদ্ধান্তটা প্রত্যাখ্যান করবার সিদ্ধান্ত বা গ্রহণ করবার সিদ্ধান্তটা তো জনগণের হাতেই দিতে হবে। কারেক্ট, ওইটা হচ্ছে আসল জায়গা।
কারণ ধরেন কেউ ভালো কি মন্দ এই বিচার করবে কে? আমি বা আপনি তো, আমি এক ভোট, আপনারও এক ভোট, ওই মানুষেরও তো এক ভোট, তাদেরকে দিতে। আমি তো সব ভোটের মালিক বলে করতে পারি না, তাহলে তো আমরা আর একটা কর্তৃত্ববাদ আর একটা স্বৈরাচারের জায়গায় গেলাম, ওইটা করা যাবে না। যার জন্য বলছি এই আলোচনাগুলো যথাযথ না। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার এই আলোচনাগুলোকে প্রাধান্য না দিয়ে তার পথ ঠিক করা দরকার। সে বরঞ্চ খুব দৃঢ়তার সাথে বলবে যেন এটা আমার কাছে, তো এটা আমার কাজ না, আইনের মধ্য দিয়ে কোনোটা আসে সেটা অন্য আলোচনা। সেটা আমরা বলেছি এত বড় হত্যাযজ্ঞ, তার বিচার এগুলো তো খুবই জরুরি, সেই কাজগুলো হোক। তা সেই বিচারের জায়গায় যে যদি কারোর আরও বিরুদ্ধে কোনো সংগঠন কোনো ব্যবস্থা নিতে হয় তখন হবে, কিন্তু আমি শুধুমাত্র আইন করে নিষিদ্ধ, এইটা আমাদের এই গণতন্ত্রের যে যাত্রার কথা বলছি সেইটাও ক্ষতিগ্রস্ত করবে। বরঞ্চ আমাদের দরকার যেটা, হ্যাঁ সরকারও সেই কাজ করতে পারে। এত বড় অপকর্মের বিরুদ্ধে আমরা যে 1 দশকের বেশি সময় লড়াই করলাম, জনগণ কিন্তু এই সরকারের অনেকগুলো আচরণে এবং পরিবেশের কারণে ওই কথাগুলো ভুলে যাচ্ছে। অনেকের মনে এটা উদয় হচ্ছে আর এর থেকে না জানি আগে ভালো ছিলাম। তাহলে আমাকে সেইটা তো রোধ করতে হবে, সেইটা রোধ করে এই অপকর্ম জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এই অপকর্মের হোতা যারা ছিল, তার পক্ষে যারা ছিল, তাদের বিরুদ্ধে যাতে অবস্থান নেয়। এটাই তো গণতন্ত্রের বিষয়, নাহলে তো আপনি গণতন্ত্রের কথা বলতে পারলেন না। যারা অপরাধ করেছে যদি কোনো কারণে আবার তাদের পক্ষে মানুষের সফট কর্নার থাকে, তাই চেয়ে তো দুঃখের কথা আর থাকবে না। আর এত বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এটা সরকারকে আমরাও কিন্তু যখন দেখা হয়েছে বলেছি যে আপনাদের এমন কোনো কর্মকাণ্ড, আপনাদের বলতে শুধু আপনাদের কতকগুলো না, আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব এমন যদি পালন না করতে পারেন, মানুষের মনে কিন্তু যদি এমন কথা উদয় হয় এর থেকে আগেরটা ভালো ছিল, তাহলে গণ অভ্যুত্থানে এর চেয়ে তো দুঃখের কথা আর কিছু হবে না। আরেকটা হবে গণতন্ত্রের পথে যেটা আমরা যাত্রা করতে চেয়েছি, সেই আকাঙ্ক্ষাও কিন্তু পূরণ হবে। এমনিতে আপনি এই জায়গাতে সরকারকে দৃঢ় অবস্থান নিতে, এবং ওই কথা আমি আগেও যেটা বলেছি এখনো মনে করি, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সে যদি এই দায়িত্ব পালন করতে পারে তাহলে হবে, নাইলে হবে না। কিন্তু এই সরকার ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে সে কিন্তু তার নিজস্ব এই যে রাজনৈতিক দলের অবয়ব অন্য জায়গায়, সে যেন একটা কুক্ষিগত করার দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি। এখন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এখন আপনার কাছে মনে হচ্ছে না কুক্ষিগত আমি দেখতে পাচ্ছি, করা হচ্ছে। আমি যে দেখতে পাচ্ছি যেন নিজে আরো বেশি কনসোলিডেট কুক্ষিগত পজিশন নিয়ে নিচ্ছে। মিস্টার খোকন বা তার দল সেটা মনে করছেন না। আমি একটু জাস্ট বুঝতে চাই যে হয়তো আপনারা মনে করবার যথেষ্ট কারণও থাকতে পারে। এই যে ঐকমত্য কমিশনের সর্বশেষ পরিস্থিতি, মানে আপনারা কি সেন্স করছেন এখন? যেমন ধরেন ওইটার আইনি ভিত্তি কিভাবে দেয়া হবে সেটা নিয়ে তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, সম্ভবত আপনাদের সঙ্গেও কথা বলবেন, দুটো সেপারেট রিপোর্ট তারা সরকারের কাছে হাজির করবেন। বাট টোন কি মনে হচ্ছে? দেখুন, আমি একেবারেই হ্যাঁ, আমাদের সাথে কথা হয়েছে, সর্বশেষ অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেটাকে ধরে, এবং ওনাদের সবই তো আমাদের দেশের মধ্যে যারা থাকেন তাদের সাথে তো আমাদের একটা পুরনো যোগাযোগ সম্পর্ক আছে। তাতে আমার কাছে মনে হয়েছে প্রথমে তারা যে ভুলটা করে সেটা ওনাদের কাছে বলেছি বলে বলি। দেখেন, ঐক্যমত্য যতটুকু, ঐক্যমত্য কি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যে ব্যাপারে আমরা 100% একমত হবো এটা ঐক্যমত্য। এইটা করলে সমস্যা হতো না, বরঞ্চ এখন ওনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসে কার নোট অফ ডিসেন্ট কি মানি না এগুলো করছে। তার মানে যেন আপনি ভাবতে এরকম কোনো দল নোট অফ ডিসেন্ট দিছে সে যেন একটা অন্য পক্ষ। এই কথাগুলো কিন্তু মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে। তো এটা তো ওনার দরকার ছিল না, কারণ ঐক্যমত্য তো এটা না। তাহলে এখনও সময় আছে, যদি ওনার ঐক্যমত্যটুকুকেই শুধু ঐক্যমত্য মনে করেন, আর ভূমিকা আননেসেসারি, এটা অপ্রয়োজনীয়। আর কিভাবে এটা পালিত হবে, আমাদের যখন এই জুলাই মাসে যখন মিটিং করলাম তখন ওনারা যে পদ দিয়েছিলেন, আমরা বলা যায় কিছু সংশোধনী ঐক্যমত্য পোষণ করেছিলাম, কিন্তু পরে এসে ওনারা অহেতুক কতগুলো আলোচনা করলেন, ভূমিকায় বিতর্কিত কথা আনলেন, কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেক্ষেত্রে এমন কথা আনলেন যা কখনো ঐক্যমত্য সম্ভব না। কিন্তু সর্বশেষ আমি 2টা ঘটনা আমার মনে হয়েছে, তার কিছু ভুল হলে বা শুদ্ধ হলে সেটা বুঝে নিতে পারেন। আমার কাছে কিছু হতাশা মনে হয়েছে তাদের মধ্যে। কিন্তু অনেকে মনে হচ্ছে এই আমরা আর কয়দিন আছি, এই 1 মাস বর্ধিত করেছে, যা পারি তাই করব, না হলে না হবে। আমি এই কথাটা 2-1 জন কি বলবো যে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে টোনটা, কিন্তু আমরা সেটা আকাঙ্ক্ষা করি না। আমি পজিটিভটা একটা দেখতে চাই। আবার সর্বশেষ আলোচনায় মনে হলো ওনারা বুঝতে পারছেন যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া ঐক্যমত্য হতে পারবো না, সুতরাং তারা সম্ভবত এখান থেকে কুইট করবেন। কুইট করে যেটা করতে চান, বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের বিবেচনা, আমাদের বক্তব্য সবার আমরা লিখিত দিয়েছি, তাদের ভাষায় এক্সপার্টদের সাথে কথা বলে মেবি তাদের একটা অবজারভেশন দেবেন
তো যদি অবজারভেশন দেয় সেটা তো আর আমাদের সনদের পার্ট না। হ্যাঁ, আমরা ধরে নেব কথার কথা, ওই পার্টে যদি আমি না থাকি বলবো যে ওই অবজারভেশনের সাথে কমিউনিস্ট পার্টি একমত না বা আমরা বাম ফ্রন্ট একমত না, ওটা ওনাদের কয়েকজন অবজারভেশন, তো সে রাইট তো আছে, আপনিও আলাদাভাবে দিতে পারেন। সুতরাং এইটা আমি একটু অগ্রগতি দেখি, কিন্তু এই অগ্রগতি প্রথম যেটা দেখলাম সেইখানে আমি একটা সংকটও দেখি। সংকট কি জানেন? আমি দেখলাম এখনো পর্যন্ত ওনারা যে 82টা পয়েন্ট সামনে নিয়ে আসছেন, 84 না 84 বা 82, এর মধ্যে যেমন আমরা তো গুরুতর দ্বিমত করেই বলেছি, আমরা বয়কটও করে চলে আসছি এবং পরিষ্কার বলেছি যে আপনি যদি রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে হাত দেন আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না, কারণ এটা আদর্শের বিষয়। আদর্শের বিষয় তো আমি একমত, আমি আর খোকন ভাই তো কোনো আদর্শে একমত হব না, কিন্তু আমিও আমার আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, উনিও যাবেন। এখন জনগণ যদি ওনাকে রায় দেয় তখন হয়তো আমার বলার কিছু থাকবে না, পয়েন্টটা ক্লিয়ার। আবার আমারটা রায় দিলে তখন আপনার বলার কিছু থাকবে না, যে ভাই জনগণের রায় প্রিন্স ভাই পেয়েছে করলাম, আর আমি বলবো খোকন ভাই রায় পেয়ে গেছে করুক, আমি তখন পলিটিক্যালি ফাইট করব। কিন্তু এখানে ঐক্যমত্য করে কি আমি লিখে দিতে পারি? তাহলে যে বাকশাল নিয়ে কথা বলা এ হয় সে হয় সেটা হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এখনো ওনারা ওই সংকটের মধ্যে আছেন, ওই জায়গায় ঐক্যমত্যের নামে ওনারা নোট অফ ডিসেন্ট, গুরুতর দ্বিমত সহ ঐক্যমত্যের কথা বললে আমার ধারণা দেখবেন যে যে স্বাক্ষর বা সবার কথা বলা হচ্ছে এইটা কিন্তু পারবেন না। এবং সেইটা আমার কাছে শেষেও মনে হয়েছে যাচ্ছে আপনারা এরপরে আমরা লাস্টটা পাঠাবো, আপনারা হ্যাঁ বা না বলবেন। এখন এই কথাটা কখন আসে বলেন তো ভাই? যখন আপনি প্রথমে একটা মেলা আশাবাদ নিয়ে শুরু করলেন এবং যখন আপনি দেখছেন আমার কিছুই হইল না তখন। কিন্তু এটা তো ভালো খবর না, কারণ অন্ততপক্ষে এত সবের পরে এই যে রাজনৈতিক দলগুলো খোলা মনে আলোচনা করতে আমরা পারলাম, দেশবাসী দেখতে পারলো, এটা তো এক ধাপ অগ্রগতি। এগুলো তো অস্বীকার করার কিছু নেই। যেমন আগে টকশোতে আলোচনা করতে আমরা যেটা করছি আজকে, তো এইটা যখন একটু অন ইয়ারে যে দলগুলোর সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হতো না, আমাদের এই সংস্কৃতি উঠে গেছিল, তা সেইটা যেটা করতে পারলাম, ওই অগ্রগতিটা শেষে এসে যেন ওই যে বলে না দুধের মধ্যে কিছু একটা পড়লে নষ্ট হয়ে যাবে, আমি এখনো আশা করব ওনারা সেটা নষ্ট করবেন না। কারণ আমাদের সামনে অন্ততপক্ষে এই যে যতটুকু ঐক্যের সম্ভাবনা হয়েছে সেইটুকে ওনারা ধরে রেখে আগে, আর বাকিগুলো যার যার মত সে নিয়ে এগিয়ে যাবে, এটাই মূল পথ হওয়া উচিত। মিস্টার খায়রুল কবির খোকন, কিছু মানে এই যে উনি যে সংখ্যার জায়গায় বললেন জাতীয় ঐকমত্যকে কেন্দ্র করে, তো আপনি কি মনে করেন যে এখান থেকে আসলে ঐকমত্যের একটা জায়গা বের করে সামনে এগিয়ে যাওয়া যাবে? না যাওয়ার তো কোনো কারণ দেখি না। আমাদের রাজনীতি তো আমাদের ইয়ে থাকবে, মানে আমার দৃষ্টিভঙ্গিগত বা আমাদের ডিবেট থাকবে, বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, এইগুলো নিয়ে তো আমাদের মনে হয় যে দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে কিছু কিছু ছাড় দিয়ে হলেও আমার মনে হয় যে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, যে আমাদের বলতে গেলে আমরা দীর্ঘ যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা ভুক্তভোগী, সবাই আমরা জেলে ছিলাম, মার খেয়েছি, আমার এক্সটেনশন লাইফ বলা যায় আর কি। তো আমরা আল্লাহর মতো হয়তো বেঁচে গেছি, কিন্তু হয়তো আমাদের সহকর্মী অনেকেই গুম হয়েছে, আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 1600 ব্যক্তি গুম হয়েছে, 3000 বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, ক্রসফায়ার যাকে বলে। তার আমাদের ছিল 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা, তো এইগুলো তো আমরা ফেস করে আসছি। এখন আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, দেশে আবার কোনো তৃতীয় অপশক্তি আসুক, আবার কোনো রকম অগণতান্ত্রিক সরকার হস্তক্ষেপ করে আমাদের ভুলের কারণে আমাদের মধ্যে আমরা যারা মানে মোটা দাগে যারা আমরা সবাই ভুক্তভোগী, আমরা যে কারণে আমরা লড়াই সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছে আমাদের, যে যারা প্রায় 2000-এর বেশি, আমি জানি আবু সঈদ থেকে শুরু করে ওয়াসিম আকরাম, তামিদ সহ প্রায় 2500-এর বেশি জীবন দিয়েছে, 33,000-এর মতো আহত হয়েছে, অনেকে অন্ধ হয়েছে, চিরতরে অন্ধ হয়েছে, আলোর মুখ আর দেখতে পারবো না, এক চোখ গিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করছে। এই যে ত্যাগ, এই যে এত কিছু হলো, যে এই যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যেন গণহত্যা যারা করেছে, যাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, জনগণ তাদেরকে আর তাদেরকে আবার অনুপ্রবেশ হোক, তাদের রাজনীতিতে আবার পুনর্বহাল হোক, আমাদের ভুলের কারণে পতিত ফেসিবাদের দোসর দালালরা আবার রাজনীতিতে আসুক, সেই আসার সুযোগ কি আমরা করে দিব? এই জন্য আমার মনে হয় যে আমাদের মোটা দাগে আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় ছাড় দিয়ে হলো আমাদের জাতীয় স্বার্থে, ঐক্যমতের স্বার্থে একটা জায়গায় একটা তো হলো যে ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দেওয়া যাবে না, আরেকটা হচ্ছে আপনারা ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবেন না, যদিও কারো মধ্যে এখন ফ্যাসিবাদী আচরণ লক্ষ্য করা যায়, ওই আগের ফ্যাসিবাদীর শক্তি না, নতুন যারা অভ্যুত্থানের পরে আপনারা আবির্ভূত হয়েছেন, মানে আপনারা তো ছিলেনই, তার মধ্যে নতুন নতুন শক্তি যারা আবির্ভূত হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদের দোসর বা দালাল বা তাদের যে সমর্থক গোষ্ঠী, প্রকাশ্য বা নীরব, তাদের কি হবে?
না তাদের নির্বাচনে তাদের মতের কি হবে, তারা কোথায়? তারা এটা আমার মনে হয় যে তো যেখানে মানে নিষিদ্ধ হয়েছে এখানে আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের কে মানে খুব একটা আমাদের এই বিষয় নিয়ে আমাদের জাতীয় রাজনীতিবিদদের এবং সরকারকে এবং নির্বাচন কমিশন সবাইকে ভাবতে হবে যেন এই অপশক্তি যেন আমাদের অন্তরায় না হয়ে দাঁড়ায়। অপশক্তি অন্তরায় না হয়ে দাঁড়ায় সেটা ভাবতে হবে, কিন্তু আমি বলছি যে তাদের যে ভোটাররা আছে এই সংখ্যাটা তো কম নয়। সংখ্যা অনেক সংখ্যা, তারা কি বড় দল ছিল, 14 দল জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব মিলিয়ে 20-40% ভোট কমে টমে রহিন হোসেন প্রিন্সের কথা যদি বলেন কমে টমে 10%ও বলেন আপনি, এই 10%ও তো সংখ্যায় কম না, এই 10% কি হবে? হ্যাঁ 10% সেটা আছে, সেটা কোনো না কোনোভাবে তারা তাদের সমাজে তখন ইলেকশনের কারণে কারো পক্ষে তো তারা রায় দিবে, হয়তো ভোট দিবে যে সময় থাকে, তাই না? সেটা তো জোর করে দেওয়াচ্ছেন, সে যাকে ভোট দিতে চায় সে যদি তাকে ভোট দিতেন তাকে প্রার্থী না, তার তো এই ব্যাপারে তো আমাদের সংবিধানে কোনো রকম আমাদের তার একজন নাগরিকের ভোটাধিকার আছে, জন্মগত অধিকার, তার ভোটাধিকার, সেই ভোটাধিকার আছে, সেই ভোট যদি গেলে তাকে আপনি কিভাবে বাধা দিবেন তাকে, তাই না? সেখানে যারা চিহ্নিত, যারা মানবতা বিরোধী অপরাধে সরাসরি জড়িত, যারা এইসব গণহত্যার সাথে জড়িত, যারা চিহ্নিত মামলা, তাদের ক্ষেত্রে যারা নিরীহ সমর্থক বা দলের ক্ষেত্রে আমি বলছি, আপনি তো দলকেই নির্বাচন করতে দিচ্ছেন না, যারা অপরাধী তাদের বিচার করেন। তার ক্ষেত্রে এটা জনগণের মধ্যে যে মানে তাদের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তারা যে অপকর্মগুলো করেছে, যে মানে হত্যাকাণ্ড থেকে শুরু করে তারা দেশের সম্পদ নষ্ট করেছে, মানুষের উপর যে স্টিমুলার চালিয়েছে, যার কারণে গণ অভ্যুত্থানের মধ্যে তাদেরকে বিদায় নিতে হয়েছে। তাদের এই এত 76 বছরের পুরনো একটি দল, তাদের অস্তিত্ব এখন প্রায় উৎখাত হওয়ার মতো, মানে এখন তাদেরকে আবার পুনর্বাসন করা। আপনি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, সেই গণ অভ্যুত্থানের পরে সেই স্বৈরাচার তো নির্বাচন করতে পেরেছিল। হ্যাঁ করেছিল, সেই নির্বাচনের করতে পারে, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য ছিল যে সেখানে আমাদের দুর্ভাগ্য কেন বলছেন আপনি? সেই নির্বাচনে তারা আপনাদের মতো সমান সুযোগও পায়নি, তারপরে তো তাদের কিন্তু অনেকগুলো আসন তারা জিতেছিল, জেলখানায় থেকে জিতেছিল, তাদেরকে বক্তৃতা দিতে দেন নাই, মিটিং করতে দেন নাই আপনারা, মানে আমি সকল রাজনৈতিক শক্তি, কিন্তু তারা তো জিতেছে, মানুষ তো জিতেছে। মানুষের এই চাওয়াকে আপনি কিভাবে আটকে রাখবেন? না, জোর করে আটকালে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা আটকাবো না। সেটা যেমন ধরেন যারা মানে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধ করছে, স্বাধীনতা বিরোধিতা করছে, তারাও তো মানে এখন রাজনীতি করছেন বাংলাদেশে। তা আবার যারা আপনি বলছেন যে জাতীয় পার্টি, যারা 1% ছিল না, যে আমাদের 90-এর যে সফল ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে বিদায় হয়েছিল, এই যে জনাল জাফর, সেলিম, দেলোয়ার, রাফুন বসুনিয়া, ডাক্তার মিলন, জিহাদ এবং নুর হোসেন সহ যারা জীবন দিয়েছিল, জীবন দিয়ে আমরা যে গণতন্ত্র উদ্ধার করেছি, সে দেখেন তার বিচারটা হলো না। যে এতগুলি হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে একটি নির্বাচিত সরকারের হাত থেকে রাতের অন্ধকারে অস্ত্র ঠিকিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সামরিক জনতা স্বৈরাচার রাষ্ট্র, তার কিন্তু বিচারটা কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে করা হয় না। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তম স্বাধীনতার ঘোষক, তার হত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তারপর তার বিচারটা আমরা করতে পারিনি। হ্যাঁ, তার বিচার হয়নি এত বড় অপরাধ করার পরেও। তো সেখানে দেখা যায় আবার পরবর্তীতে এইবারে যেটা হলো, সেটাও আমি মনে করি না যে আওয়ামী লীগের একটা বিশাল দল ছিল, এত পুরানো দল, অনেক বড় পুরানো দল, অনেক বড় দল ছিল, কিন্তু তাদের এই কর্মের কারণে তারা আজকে অনেক মানে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। 1 বছর যাবত তাদের কোনো রকম কর্মকাণ্ড, মিছিল, মিটিং, দু একজন মাঝে মাঝে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যায় তারা বিবৃতি দিচ্ছে, তারা হুমকি দিচ্ছে, বা দু একটা জায়গায় স্লোগানও করেছেন, গোপালগঞ্জে 2-1 জায়গায়। কিন্তু সামগ্রিক অর্থে তাদের কিন্তু জনগণের, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, সব সংবিধানে দেওয়া আছে এই দেশের জনগণ। তো জনগণ তো তাদেরকে মানে প্রত্যাখ্যান করেছে। তাদের এই যে লক্ষ কোটি মানুষ যে রাজপথে নেমে এসেছিল, তাদের বিরুদ্ধে নেমেছিল, সেই জনগণ তার এগেনস্টে তো দাঁড়াতে পারেনি। এই দেশের সকল মানে নাগরিক, জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই তাদের বিরুদ্ধে লড়াই করেছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই লড়াইয়ের পরবর্তীতে এখন আবার নতুন করে তাদেরকে মানে সেখানে তাকে গ্রহণ করা হবে কিনা, তাদেরকে জাতীয় রাজনীতিতে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে কিনা, তাদেরকে সেটা কিন্তু জনগণ নির্ধারণ করবে। জনগণ নির্ধারণ করবে। সেখানে আমার মনে হয় যে এইবার যদি সরকার এবং যেমন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যদি তাদেরকে রাজনীতি থেকে তাদেরকে যদি এবার নির্বাচনে আসার ক্ষেত্রে মানে এই শহীদের রক্তের সাথে আমাদেরকে করা হবে, মানে বেইমানি বিশ্বাসঘাত করা হবে, যদি তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাদের যে আমাদের জুলাই সনদেও সেগুলো উল্লেখ করা আছে যে তাদেরকে করা যাবে না।
সেখানে কিন্তু আমাদের এই যে শহীদদের পরিবার থেকে বলা আছে, তো যারা এত ত্যাগ রক্ত জীবনের বিনিময়ে আমরা অর্জন করলাম, এত শহীদের রক্তের বিনিময়ে, তো সেই শহীদদের রক্ত কি বৃথা যাবে? তাদের সেখানে জনগণের কাছে তো আমরা যদি রাজনীতিবিদরা আমরা না করলে, সেখানে আমাদের জাতীয় সংসদে সেটা যদি তারা যদি আগামী দিনে জনগণের কাছে যদি ক্ষমা চেয়ে তারা কোনো দিন আসতে পারে, সেটা তো পরবর্তীতে বোঝা যাবে। জাতীয় সংসদের একটা সরকার গঠন হলে আগামী 2026-এ যে আমরা আশা করছি যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ যদি জনগণের সরকার প্রতিষ্ঠা যেই দলই আসুক, বিএনপি আসুক অন্য দলে আসুক, মানে একটা সরকার তো বাংলাদেশে আসবে, জনগণের নির্বাচিত সরকার। একটি সেই নির্বাচন তো 2008, 2014, 2018 আর 2022-এর মতো হবে না। সেই নির্বাচনটা বিএনপির এই দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। সেই সরকার গঠন হলে তারা যদি সেখানে পার্লামেন্টে যদি মনে করে যে তাদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেবে, সেটা পার্লামেন্ট নিতে পারে, সেটা আমার গণভোট হতে পারে। গণভোট তো এখন আমাদের রেফারেন্ডাম তো সেখানে সুযোগ নাই, কিন্তু সেখানে এই বিষয়টা তো আমাদের এখন জাতির কাছে মুখ্য বিষয় না। জাতির সামনে কিন্তু আওয়ামী লীগের ওদের কি হবে ভবিষ্যৎ, ওদের ভোটারদের এবং ওদের নেতাদের, ওদের কি যারা অপরাধ হয়েছে তাদের বিচার দাবি করছে আমরা। শেখ হাসিনার অনেকে মানে জনতারা দলে ফাঁসির দাবি করছে, তার প্রচলিত আইনের আন্তর্জাতিক বিচারে আমরা দেখেছি যে আমাদের যেখানে জাতিসংঘ বলেছে মানবতার অপরাধের জন্য সে দায়ী। আজকেও দেখেছি যে টিভির কলে দেখে আসলাম যে আমাদের আইজিবি সেও বলেছে যে মানে মানব হত্যার জন্য তার নির্দেশ দেওয়া হয়েছিল, মানে খুন করার জন্য তার নির্দেশ আমি করেছি, সে রাজসাক্ষী হচ্ছে, সাক্ষ্য দিবে সে। তো এর থেকে তো প্রমাণ হয় যে সে তাদেরকে জনগণ ক্ষমা করবে কিনা। তাই জনগণ ক্ষমা করবে কিনা সেটার মাপকাঠিটা কীভাবে হবে, মানে সেটা কীভাবে নির্ধারণ হবে, সেটা জাতীয় রাজনীতি দল, সরকার সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে। মিস্টার রুহিন হোসেন প্রিন্স। না, আমি এই সংশ্লিষ্ট আলোচনায় যেটা দেখি যে আমরা ওই যে বললাম যে যদি পুরোপুরি নির্বাচনী পরিবেশের মধ্যে ঢুকতে পারি, তখন আমি তো আইনের বাইরে তো যেতে পারবো না, সুতরাং আইন বলে দেবে এবং জনগণের উপরই ছেড়ে দিতে হবে। এবং এই কথাটা একটু মনে রাখা দরকার, এত বড় একটা ঘটনার আমরা যদি দ্রুততম সময় একটা নির্বাচন বা এই পরিবেশে যেতে পারতাম, তাহলে দেখতেন ওরা আসতে চাইলেও জনগণই সেই জায়গাটা দিতে প্রত্যাখ্যান করতো। সুতরাং আমাদেরকে জনগণের উপরই ছেড়ে দিতে হবে। যেমন খোকন ভাই শেষে বললেন, হ্যাঁ যদি কখনো তারা এই আসে টাসে, আসলে তো আপনার তো বলার কিছু থাকবে না, এটা স্বাভাবিক। সুতরাং এখনও আমাদের জনগণের উপরে ভরসা করে ছেড়ে দিতে হবে, আর আইনের উপরে কথাটা বলছি। ধরুন এত বড় হত্যাকাণ্ড, তো তার তো বিচার হইতে হবে। তো সেই বিচারের হিসাবের মধ্যে যে তারা তো বলবে যে 71-এ যারা অপরাধ করেছে, আমি সেই পয়েন্টে আসছি, তারা কি মাপ চেয়েছে? আচ্ছা ওই পয়েন্টে আমি আমার পরিষ্কার কথা বলছি। আমি যেটা বলছিলাম যে সেই জায়গায় যে আপনারা কি তাদেরকে বিরোধী দলে বসাতে চাচ্ছেন না ক্ষমতায় যেতে দিতে? পরিষ্কার করে বলি, আমাদের দিক থেকে পরিষ্কার করে বলেছি যে 71-এর যুদ্ধাপরাধী দল, তাদের তো রাজনীতি করারই অধিকার নাই, স্টিল নাই, এটা তো আমরাও বলি এবং আমরা এখনও মনে করি যে তাদেরকে নিষিদ্ধই করা উচিত। এবং শুধু নিষিদ্ধ না, তাদের নিষিদ্ধের বিষয়ে আমরা কিন্তু প্রথম আগে থেকে বলে আসছি, এটা আজকে নতুন বলছি নট দ্যাট, যে দেখেন পাকিস্তানের বাহিনী যখন সারেন্ডার করে তখন তারা ওইখানে ছিল যে তাদের অক্সিলারি ফোর্স সহই এই কাজটা করলো। তা আপনি পাকিস্তানি বাহিনী বা ক্যান্টনমেন্ট যারা করলো, আমাদের দেশে কি তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে বা এসে ক্যান্টনমেন্ট স্থাপন করতে পারবে? পারবে না। তাহলে এরাও তো এটা করতে পারে না। এমনকি এই সরকার মুক্তিযুদ্ধ নিয়ে নানা কিছু অনেক কিছু ছাড় দেওয়ার কাজ করেছে, তারপরও দেখবেন মুক্তিযুদ্ধ এবং ওই সময়ের যে সংঘার করা, সেই জায়গায় রাজাকার আলবদর তাদের ভূমিকার কথা বলা আছে। তা তাদের রাজনৈতিক অর্গানটা কি? রাজনৈতিক অর্গান তো এই জামাত ইসলাম, সুতরাং তাকে তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। এবং এটা খুবই কারেক্টলি কথা যে অ্যাজ এ যুদ্ধাপরাধ আপনি যখন একটা এই যে হত্যাকারীর দল তার সম্পর্কে যখন বলছি, তা আগে তো আমাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে এই যুদ্ধাপরাধী দল সম্পর্কে এবং তাদেরকে এই জায়গা থেকে বিরত রাখা। তো এইটাও সবটা আমরা বলছি যে ঠিক আছে, গণঅভ্যুত্থান পরিস্থিতিতে আমরা একটা কথা বলতে পারি, কিন্তু আপনাকে তো একই আইনের ধারায় চলতে হবে। আপনি একজনের জন্য এক আইন, আরেকজনের জন্য এক আইন হলে তো ওই কর্তৃত্ববাদ স্বৈরাচার ওটা হয়ে গেল। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে এবং এই ব্যাপারে আমি মনে করি মূল দায়িত্ব সরকারকে করতে হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে, তার যে আইনের আওতায় থেকে এই কাজটুকু করবে বলে আমি মনে করি। আমি ছোট দুইটা কথা একটু বলতে চাই। দেখেন, একটা যে কথাটা আমার ধারণা আমরা সবাই একমত এখানে হচ্ছি, আমাদের ভুলের কারণে যাতে করে অন্য কেউ সুযোগটা না পায়। অবশ্যই।
কারণ সেটা তো আমাদের একটা, যদি বলেন দায় তো বটেই, এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আহত হয়েছে। এবং আর একটা কথা আমি বারবার মনে করার চেষ্টা করি, এবং এটা মনে হলে মনটা একটু খারাপ হয়, যে লক্ষ লক্ষ তরুণ সমাজ এবং সাধারণ শ্রমজীবী মানুষ যারা আন্দোলনে অংশ নিয়েছিল, এবং এখনও অনেকের মধ্যে একটা হতাশা গ্রাস করেছে। তার মানে আগামীতে কোনো একটা আন্দোলনে আপনি একবার আসার পরে আর একটা উন্নততর আন্দোলনে সে অংশ নেবে, এখন যদি সে হতাশ হয়, তার মানে সে কোথায় গেলাম? তা তাদের জন্য তো কিছু করতে পারলাম না। সুতরাং আমাদের কোনো ভুল, আমাদের, এবং ভুলটা কি ধরেন, এই দায় তো আমি নেব না, উনিও নেবে না, কিন্তু সরকার ভুল করলে এই দায় কিন্তু আমাদের উপরে আসছে। স্বাভাবিক, আমি অস্বাভাবিক দেখছি না। সুতরাং এই জন্য আমরা বলছি যে আর কালক্ষেপণ না করা উচিত ওনাদের। একটা আমি দেখি কি জানেন, ছোট দুইটা কথা বলি। একটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে, এটা জানি না কিভাবে, তারা অনেক বুদ্ধিমান, অনেক পণ্ডিত ব্যক্তি, মনে করতেছে কাগজ কলমে কিছু লিখলেই কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ নাকি আর জীবনে আসবে না। ও তো শেখ হাসিনাও লিখেছিল। হ্যাঁ, কথা তো ঠিকই আপনি বলেছেন, কোনো অনির্বাচিত সরকার জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না, তো লিখছিল, তাতে কি হয়েছে? এবং তারপরে অনেক ভালো ভালো কথা লেখা আছে না আমাদের সংবিধানে, এখনো লেখা আছে অনির্বাচিত আয় ভোগ করার অধিকার নাই। কিন্তু আপনি বলেন, বরঞ্চ আপনার উপার্জিত আয় আপনি ভোগ করতে পারেন না, অনউপার্জিত আয় হচ্ছে আপনি যে কোনো জায়গায় পাচার করে এটা করতে পেরেছেন। তো এটি তো রিয়েলিটি। তো এখন এই সমস্ত পণ্ডিত ব্যক্তি যেটা শিখায়, এইটাও একটা ভুল শিখাচ্ছে। সেই জায়গায় সচেতন আমাদের থাকা দরকার। আরেকটা দেখেন, আপনি অর্থনীতির দুর্বৃত্তায়নটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আপনি যতই নীতি কথা বলেন না কেন, আপনি দেখবেন আস্তে আস্তে গড়ায় ওই দিকে যাচ্ছে। আপনি আলটিমেটলি দুর্বৃত্তায়নই শাসন করছে, রাজনীতির দুর্বৃত্তায়ন থাকছে, এবং ওই রাজনীতির দুর্বৃত্তায়ন টিকে রাখতে গেলে কর্তৃত্ববাদ, স্বৈরাচার অনিবার্যভাবে সেই জায়গাটা করছে। আমরা এত সব আলোচনা করছি, আপনি বলেন তো এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে কোনো আলোচনা করতে পারলাম? একটা শ্বেতপত্র কমিটি হলো, ওইটা উনি বলেন, যিনি প্রধান সরকারের একসময় খুব কাছের লোক হিসাবেই পরিচিত, উনি বলেন ওইটা দেওয়ার পরে কেউ কোনোদিন উল্টায় দেখছে বলে মনে হয় না, এবং এখন আলোচনার টেবিলেই নাই। আপনি এত সিন্ডিকেট ভাঙার কথা বলা হলো, মানে যারা দ্রব্যমূল্য মুখ নিয়ে যারা গড়ে তুলেছে, অল আর কম্প্রোমাইজিং পজিশন। তাহলে আপনি কি করলেন? আপনি তো এর একটা নীতি আপনি সব করতে পারবেন আমরা আশা করি নাই, কিন্তু আপনি তো বাংলাদেশের মানুষ, তাদেরকে নিয়ে তো আপনি পথরেখা করে যেতে পারতেন, তো সে তো করলেন না। প্রসঙ্গক্রমে ঐক্যমত্য এবং এই যে ডাউস কথা নিয়ে আলোচনা করছেন, এটা না বলে পারছি না। কিছুটা আলোচনা করলেন 5টা কমিশন নিয়ে, তাও 5টা কমিশনের সব কমিশন 6টা, কিন্তু ওনারা আলোচনা করেছেন মাত্র 5টা বিষয়, ওইখানে 6টা নিয়ে কিন্তু আলোচনা করেন নাই। তো ওইটা করেই কিন্তু ওইটার মধ্যেও কিছু প্রশ্ন, বেশি প্রশ্ন ওনারা করেন নাই। কিন্তু আপনি খেয়াল করেন, 90-এ বাংলাদেশে সম্ভবত 250 জন এই দেশের মানুষ বিনা পয়সায় অধ্যাপক রেহমান স্যারের নেতৃত্বে 19 খণ্ডের টাস্ক ফোর্স করেছিলেন। ওইটা যেমন কোনোদিন কেউ উল্টায় দেখে নাই, তা আজকে ওনারা কিন্তু দেখেন এত আলোচনার মধ্যে, ওই যে বললাম অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, কর্মসংস্থান, বৈষম্য নিরসন, কোনো আলোচনা করলেন না। যেগুলো করলেন মনে করছেন কাগজে লিখলেই সব হয়ে যাবে। তা আমি জানি না এইটা আর একটা মানুষের কাছে আমরা ভুল শিক্ষা দেব কি না। আমি প্রসঙ্গক্রমে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি পজিটিভ জায়গার জন্য বলছি, নট নেগেটিভ। ধরুন 70 অনুচ্ছেদের প্রশ্ন, আমরা আমাদের বাম জোট বা আমাদের দল, আমরা তো পুরো 70 অনুচ্ছেদই বাতিল চাই, কিন্তু এইখানে আমরা কম্প্রোমাইজ করেছি, কোনো অসুবিধা নেই। কারণ 70 অনুচ্ছেদে আমরা সবাই মিলে একমত হয়েছি যে ফাইন্যান্স বিল আর সরকারের আস্থা ভোট এবং অর্থ বিল। সেইখানে বিএনপি আবার এক্সট্রা একটা বলেছে, সেটাও অন্যায্য না আমি মনে করি, যে একেবারে দেশ যদি যুদ্ধের সম্মুখীন হয়, সে পয়েন্টটা কথার কথা বললাম। তো দেখেন সেইটাকেও নোট অফ ডিসেন্ট আকারে। এখন ধরেন আমি উদাহরণ দিই, আশা করি আমার জিনিসটাকে পজিটিভ নেবেন, নট নেগেটিভ। আস্থা ভোট দিতে পারবে না। এখন ধরেন আমরা কোনো এক দলের হয়তো একই পার্লামেন্ট ব্যাপার, আপনি এটার চিফ, তো হয়তো কেউ উনি এইবার প্রথম নির্বাচিত হয়ে আসলো, তো ওনার তো মাথায় রাখতে হবে যে আগামীবার আমার মনোনয়ন পাইতে হবে, ওনার তো মাথায় রাখতে হবে ওনার এলাকায় বরাদ্দ পাইতে হবে, অনেক কিছু পাইতে হবে। উনি কিন্তু আপনার দিকে তাকাবে, তাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়ায় কিন্তু কথা বলবেন, কারণ সেটা তো একটা উন্নততর সংস্কৃতি দরকার, পুরো পরিবেশটা দরকার। তা আমি কি আজকে লিখে দিলাম বলেই এইরকম কেউ জিউজুর হবে না কেউ কখনো বলতে পারেন? পারেন না তো। তাহলে আমি বলছি যে মানুষকে খালি যদি এটা আমরা বলি 2-4টা ভালো কিছু লিখলাম সব হয়ে যাবে, মোটেই হবে না। তাহলে অর্থনীতির দুর্বৃত্তায়ন ভাঙতে হবে, একই সাথে পুরো সোসাইটিতে একটা কালচারালি ডেভেলপ করার জন্যই আমাদেরকে সবাই মিলে কার্যক্রম গ্রহণ করতে হবে, যতটুকু ঐক্যমত্য আমরা হইতে পারে। কিন্তু সেই আলোচনার মধ্যে ঢুকতে পারলাম না, বরঞ্চ অনেকগুলো যে ঘটনাগুলো ঘটছে তার খেসারত এই রাজনীতিবিদরা আমরা দেবো কীভাবে জানেন? ওই যে যাদেরকে পতিত বলছি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের যে ভয়াবহ পরিণত হলো, তাদের অনেকের প্রতি অনেক সফট কর্নার যেটা গড়ে উঠছে, এর থেকে তো দুরবস্থা রাজনীতি হতে পারে না।
সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। জি, মিস্টার খালিদ কবির খোকন, শেষবারের মতো ক্লোজিং রিমার্কস কনক্লুড করেন। না, তো আমাদের প্রিন্স ভাই ঠিকই বলেছেন, আমাদেরকে শুধু কাগজে কলমে বা শুধু মানে আইনে পরিণত করলেই হবে না, সেটা প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেই মন মানসিকতা আমাদের থাকতে হবে। তো আজকে এই আমাদের যে স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা এখনো পর্যন্ত আমাদের মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে নীতিমালাগুলি থাকা দরকার, আমাদের সংবিধানে যেগুলো থাকা দরকার, আমাদের কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে এখন আবার নতুন করে আমাদেরকে এখন ভাবতে হচ্ছে এখন। এবং আমাদের মানে ওই রাজনৈতিক অনৈক্য বিভেদের কারণে বারবার পরিস্থিতি আমাদের খারাপের দিকে যাচ্ছে এবং একটা মানে তৃতীয় শক্তি সুযোগ পাচ্ছে, অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, মানুষের যে আকাঙ্ক্ষা হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে। এই যে পরিস্থিতিতে আমি মনে করি যে একটা স্টেবল, একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আমাদেরকে ফিরে না আসা পর্যন্ত একটা এই সংস্কৃতিটা আমাদের চালু করা খুবই দরকার। যে আমাদের অন্য সব দেশে আমরা যদি দেখি, আমরা ইউরোপ এবং আমাদের আদার্স ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে, তারা যেভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সেইভাবে আমরা করতে পারছি না। আমাদের অনেক ল্যাক, আমাদের অনেক দুর্বলতা রয়েছে এবং আমাদের যে মানে দলীয় স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ আমরা মনে হয় যে একটু বেশি করে দেখছি আর কি। এই যে আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না আমরা অনেক ক্ষেত্রে, এই যার কারণে এই সমস্যাগুলি আমরা দেখা দিচ্ছে। এতে আমার মানে জাতীয় বৃহত্তর স্বার্থকে আমাদেরকে বেশি মূল্যায়ন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা আমাদের যে বিষয়গুলি আলোচনা হয়েছে এবং যে 6টা বিষয় যেটা বলেন আমাদের ঐক্যমতের যে সংস্কারের বিষয়গুলি, সেইগুলোর বিষয়ে আমরা মোটামুটি একটা জায়গায় আসছি। তারপর কিছুটা বিষয় তো দূরত্ব আছে, কিছু মানে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। অধিকাংশ বিষয় কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে অনেক ছাড় দেওয়া হয়েছে, অনেক বিষয়ই আমরা ছাড় দিয়ে আমরা চাচ্ছি যে একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনটা হোক এবং তারপরে জাতীয় সংসদে বাকি বিষয়গুলি আমাদের যে সংস্কার বা বিচার, এগুলো তো চলমান প্রক্রিয়া, সেগুলো তো মানে প্রক্রিয়া চলবে এবং এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই, কোনো বিষয় নাই। কিন্তু মৌলিক কিছু বিষয় আছে যেগুলো নির্বাচনের সময় না করলেই নয়। যারা অনেকে মনে করছেন যে নির্বাচনের মানে আগে এই মৌলিক সংস্কারগুলো না করলে পরবর্তীতে সেটা আর হবে না। কিন্তু আমি মনে করি আমাদের বিএনপি থেকে 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা আমরা দিয়েছি, সেই রূপরেখার মধ্যে কিন্তু অধিকাংশগুলি আমরা কিন্তু মানে আমাদের যারা আমাদের বিশেষ করে এই জাতীয় ঐক্যমত কমিশনের ওরা কিন্তু বলেছেন, বিশেষ করে আলী রিয়াজও বলেছেন যে অধিকাংশ সংস্কারের বিষয় তো বিএনপি তো ঘোষণা দিয়ে দিয়েছে, যেটা মানে মোটা দাগে যেগুলো বিষয়গুলো রয়েছে জাতীয় সরকার থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য, এগুলো তো আমরা অনেকবার বলেছি, এগুলো কি প্রধানমন্ত্রী 10 বারের বেশি থাকতে পারবেন না। এই যে আমাদের মোটা দাগের যে বিষয়গুলি আলোচনা হয়েছে এবং আমার সব বিষয় তো আমাদের এখনও মানে আমরা একমত হব এটা মনে করার কোনো যৌক্তিক কারণ নাই। আমাদের মানে রাজনীতির মানে গণতন্ত্রের সৌন্দর্য হলো যে আমাদের ডিফারেন্স ওপিনিয়ন থাকবে, ভিন্ন মত থাকবে, ডিবেট থাকবে। সেই ডিবেটের মধ্যে দিয়ে আমাদের মোটা দাগে যে বিষয়গুলি আমাদের জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রযোজ্য, সেগুলো আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করে তারা জাতীয় সংসদে গিয়ে সেখানে আমাদের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে সেই বিষয়গুলি আমাদের সংবিধানে সংশোধন করা, এটাকে বর্জন করা বা এটাকে অ্যামেন্ডমেন্ট করা, সেগুলো আমাদের আলোচনার ভিত্তিতে হতে পারে। আর সেখানে আমাদের কি হবে না হবে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সেইগুলোর বিষয়ে আমাদের তার পিআরের পদ্ধতি যেটা বলতেছেন, যে এগুলোর বিষয়গুলো আমার সামগ্রিক যে বিষয়গুলো নিয়ে আসতেছে, যে গণপরিষদের নির্বাচন দিতে হবে না আগে, তারপর দিতে হবে জুলাই সনদের না হলে, আইনি ভিত্তি না হলে আমরা নির্বাচনে যাব না, এইসব অজুহাত দিয়ে পরিস্থিতিকে গোলাটে না করে আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আমার একাধিকবার আলোচনা করছেন আমাদের প্রধান উপদেষ্টা, একাধিকবার আলোচনা করছেন আমাদের সবার সাথে। তাই আমি মনে করি যে কিছু বিষয়ে মানে উভয় পক্ষে ছাড় দিয়ে সরকার মানে রাজনৈতিক দলগুলি আমরা যদি জাতির বৃহত্তর স্বার্থে, যাতে আর কোনোদিন আমাদের ওই ফেসিবাদের যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের ইতিহাস থেকে তো শিক্ষা না হলে ইতিহাসের বড় শিক্ষা, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেই এবং আগামী দিনে যেই সরকারই আসুক,
জনগণের সাথে যেই আসবে তারা যেন আর এই যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে, ফেসিবাদের যে করুণ পরিণতি হয়েছে, এই পরিণতি যেন কোনো অদূর ভবিষ্যতে আর বাংলাদেশে না ঘটে, এটা জনগণের প্রত্যাশা। একটু অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক এই সংস্কৃতি নিয়ে আসা, রাজনীতির মধ্যে মানে আমাদের পুরো দেশের মানে মানুষের মানে আমাদের আমি ওভারনাইট সব কিছু সমাধান হয়ে যাবে মনে করার কোনো কারণ নাই। আমি মনে করি যে এই যে যাত্রাটা শুরু হলো, এই যে আমাদের শুভ যাত্রাটা শুরু হলো, এটাকে আমরা যদি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বার্থে যদি আমরা সবাই একসাথে আসতে পারি, আমরা আমাদের একটা ঐক্যমতে আসতে পারি, তাইলে আমাদের মনে হয় যে এই সংকট উত্তরণ হবে। আর না হলে যে বিচার মানে তালগাছামার এই মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু এই সংকট উত্তরণ হবে না। দেশের পরিস্থিতি আমরা আবার হুজকে আবার ব্যাক টু দ্য টেবিলে, আমাদের সেই অবস্থা যেন ফিরে যেতে না হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার খায়রুল কবির খোকন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দুই অতিথি বলেছেন নির্বাচনটা খুব জরুরি এবং সরকার যে পাচ্ছে না সেটাও আলোচনার মধ্যে এসছে। নির্বাচনটাকে আগিয়ে আনবার কথা মিস্টার রুহিন হোসেন প্রিন্স বলছেন যে সেটাই বা কেন করা যাবে না। আর ঐকমত্যের নামে যেটা হচ্ছে সেটাও যে হবে, আর এত ঐকমত্য হলে আর আলাদা আলাদা রাজনৈতিক দলই থাকবার প্রয়োজনীয়তা কি, সেই প্রশ্ন অনেকে অনেক সময় তুলে থাকেন। তো সব কথার শেষ কথা যে দেশের আইন শৃঙ্খলা সহ পরিস্থিতি কোনো দিক থেকেই, অর্থনীতি, রাজনীতি কোনো দিক থেকেই খুব সুখকর একটা অবস্থায় নেই। এর জন্য পরিত্রাণের উপায় একটাই, নির্বাচন। তবে সেটা যেন অবশ্যই যেন নির্বাচন না হয় এবং যেন নির্বাচন করে ফলাফল খুব বেশি ভালো হয় না, ভালো হবে না। সেটা হয়তো কারো 1 মাসের মাথায় কেউ বুঝতে পারেন, কেউ হয়তো 15 বছর লাগে বুঝতে, কিন্তু যিনি যত সময় নেবেন তার পরিণতি তত খারাপ হবে এবং এটাই ইতিহাস সাক্ষ্য দেয়। যদিও আমার অতিথিরা বলেন যে ইতিহাস থেকে এবার অনেকে লেসন নিয়েছেন, কিন্তু মনে হয় না যে খুব বেশি লেসন কেউ নিয়েছেন, কারণ গত 1 বছরের কর্মকাণ্ড একেবারেই মনে হয়নি যে শিক্ষা কারো হয়েছে। বরং বাংলাদেশের মানুষের দুর্ভোগটা আসলে আরও দীর্ঘায়িত হবার আশঙ্কাটাই বেশি। তারপরেও আমাদের পথ চলতে হবে এবং পথ চলতে হলে একমাত্র পথ হচ্ছে নির্বাচনের পথ, এবং অবশ্যই এটা ভালো নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।